আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। তো হিসাব বিজ্ঞানের আসলে হিসাব বিজ্ঞানটা আসলে কি? তোমরা যারা ক্লাস 9-এ এখন উঠেছো আর বুঝতে পারছো না আসলে হিসাব বিজ্ঞান এই সাবজেক্টটা কি, এটা কি অঙ্ক, আবার থিওরিও আছে দেখা যাচ্ছে, তাহলে এটা কি সাবজেক্ট? তাহলে হিসাব বিজ্ঞানটা আসলে কি এটা তোমার বোঝার জন্য প্রথম চ্যাপ্টারটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। প্রথম চ্যাপ্টারটা কিন্তু স্কিপ করা যাবে না। তো হিসাব বিজ্ঞান আসলে কি বলতে গেলে, হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব সংক্রান্ত যেই জ্ঞান। যেমন ধরো একটা ছোট এক মালিকানা ব্যবসায় হতে, খুচরা ব্যবসায় হোক অথবা যে কোনো বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন কোম্পানি, এই সব কিছুরই কিন্তু একটা হিসাব মেনটেন করতে হয়। তাহলে কি করতে হয়? ধরো আমরা কি পরিমাণ খরচ করলাম আর আমার কি আসলো, আউটকাম কি আসলো, এটা জানার জন্য কিন্তু হিসাব মেনটেন করতে হয়। আর প্রতিষ্ঠানের কথা বাদ দিলাম, ধরো আমাদের একটা পরিবারের কথা চিন্তা করি। একটা মেম্বার কিন্তু উপার্জন করে, আর সেই উপার্জন মানে কি পরিমাণ আয় আসছে সেটা বুঝে কিন্তু আমরা একটা বাজেট করে ফেলি। তাহলে বাজেট করে আমরা কিন্তু সেই অনুযায়ী ব্যয়টা করি। তাহলে সবখানেই কিন্তু হিসাব আছে। তাহলে একটা প্রতিষ্ঠান হোক বা ফ্যামিলি হোক, সব জায়গায় কিন্তু হিসাব প্রয়োজনীয়। আর এই হিসাব সংক্রান্ত যে আমাদের জ্ঞান, সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখন চলো বইয়ের ভাষায় আসি। বইয়ের ভাষায় যদি বলতে চাই, তাহলে দেখো একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে। প্রতিষ্ঠান হোক, আমাদের ব্যক্তিগত জীবনে হয়ে থাকুক, বিভিন্ন ঘটনা ঘটে। সব ঘটনা কিন্তু আর্থিক হয় না। কেমন ঘটনা? যেমন তোমার বাবা তোমাকে একটা কলম উপহার দিল, অথবা তুমি জন্মদিনে কোনো গিফট পেলে, তাহলে এইখানে কিন্তু কোনো আর্থিক লেনদেন হয়নি। এখানে তুমি কিছু একটা পেয়েছো ঠিকই, কিন্তু এটা অর্থের কোনো আদান প্রদান হয়নি। আবার যদি তুমি বলো যে আমি দোকান থেকে একটা খাতা কিনলাম, দোকান থেকে খাতা 100 টাকা দিয়ে একটা খাতা কিনলাম, তো এখানে তোমার কি হবে? অর্থের আদান প্রদান হবে। তুমি যদি এখানে বাকিতেও খাতা ক্রয় করে থাকো, তারপরেও কিন্তু ভবিষ্যতে অর্থটা প্রদান করতে হবে। এখানে একটা দেনাদার পাওনাদারের সৃষ্টি হয়ে যায়, তাহলে এটাও একটা লেনদেন। তাহলে হিসাব বিজ্ঞানের ভাষায় যদি আমরা বোঝাতে চাই, তাহলে এই যে আর্থিক ঘটনাগুলো থাকে, এই আর্থিক ঘটনাগুলোর মধ্য থেকে যে আর্থিক ও অনার্থিক সকল ঘটনাগুলোর মধ্য থেকে যে আর্থিক ঘটনাগুলো, সেগুলোই চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমে কি হয়? চিহ্নিতকরণ, মানে আর্থিক অনার্থিক সকল প্রকার ঘটনা থেকে আর্থিক যে ঘটনা, সেই ঘটনাগুলোকে চিহ্নিতকরণ। এরপর কি করতে হবে? যে আর্থিক ঘটনাগুলো আমরা চিহ্নিত করলাম যে হ্যাঁ এগুলো আমাদের লেনদেন, সেগুলোকে লিপিবদ্ধ করে রাখতে হবে। তাহলে দ্বিতীয়তে কি আসবে? লিপিবদ্ধকরণ। এরপর শ্রেণীবদ্ধকরণ, অর্থাৎ হিসাবের যে বিভিন্ন ধরন থাকে, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এরপর দেনাদার পাওনাদার হিসাব, বা কোনো সম্পদ যদি ক্রয় করা হয় সম্পদ হিসাব। তো এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। তাহলে সেই অনুযায়ী শ্রেণীবদ্ধ করতে হবে। এরপর ব্যাখ্যাকরণ, এবং সবশেষে কি? ফলাফল নির্ণয়, মানে আমাদের লাভ হলো নাকি লস হলো। তাহলে বইয়ের ভাষায় বলতে গেলে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিতকরণ। কি ঘটনা? অবশ্যই আর্থিক ঘটনা। আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ এবং ফলাফল নির্ণয়ের একটা পদ্ধতি, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান। এই যে হিসাব বিজ্ঞান, এটা আসলে কি? হিসাব বিজ্ঞানের ধারণা আমার মনে হয় এখন তোমরা কিছুটা পেয়েছো। তো হিসাব বিজ্ঞান কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এর প্রয়োজনটা কি, চলো এটা আমরা দেখি। তাহলে আর্থিক ফলাফল এবং অবস্থা নির্ণয়। আর্থিক ফলাফল এবং অবস্থা নির্ণয় কোন একটা প্রতিষ্ঠানের, এটা একটা অন্যতম উদ্দেশ্য। আমরা প্রথমেই বলেছি আমরা কি করব? লেনদেনগুলোকে আমরা এইভাবে ধাপে ধাপে আমরা সবশেষে কি ফলাফল নির্ণয় করব, মানে আমাদের লাভ হলো না ক্ষতি হলো। তাহলে আমরা প্রতিষ্ঠানের একটা সার্বিক অবস্থা কিন্তু দেখতে পাই। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি? একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় এবং অবস্থা জানা। এরপর কি? লাভ ক্ষতি নির্ণয়। কোনো প্রতিষ্ঠানের লাভ হলো নাকি ক্ষতি হলো সেই বিষয়ে জানা, এটা একটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। এরপর কি? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব পরিমাণ জানা, এটা। তো সম্পদ, কি পরিমাণ সম্পদ থাকলো, আমাদের কি পরিমাণ দায় আছে, এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কত, এটাও জানা হিসাব বিজ্ঞানেরই উদ্দেশ্য। আবার বাহ্যিক পক্ষ। বাহ্যিক পক্ষ বলতে আমরা কি বুঝি? যেমন প্রতিষ্ঠানের বাহিরে যে সকল পক্ষ আছে, যেমন আমাদের ক্রেতা যারা আমাদের থেকে কিনবে, অথবা এমন হতে পারে যে আমাদের কোম্পানিতে বিনিয়োগ করবে,
তো বাহ্যিক যে পক্ষগুলো থাকে অথবা আমাদের কাছ থেকে পণ্য কেনার সময় তাদের কিন্তু জানতে হবে যে এই প্রতিষ্ঠানের রেপুটেশন কেমন, ওদের অবস্থা কেমন চলছে। এটা যদি ওরা বুঝতে পারে তাহলে ওরা কিন্তু, আমরা যখন ওদের কাছ থেকে কিনবো, যারা আমাদের কাছে বিক্রি করবে, তখন ওরা কি করবে, আমাদেরকে বাকিতে দিতে কিন্তু সম্মত হবে। যদি আমাদের প্রতিষ্ঠানের অবস্থা ভালো না থাকে তাহলে কি আমরা, আমাদের কাছে কেউ বিক্রি করবে? তাহলে বাহ্যিক পক্ষগুলো কিন্তু আমাদের অবস্থা জানতে চায়, ঠিক আছে। আবার বিনিয়োগকারীরা আমাদের প্রতিষ্ঠানের অবস্থা জেনে বুঝে কিন্তু বিনিয়োগ করবে। আবার যারা ঋণ প্রদান করবে, আমরা যদি কোথা থেকে ঋণ নিতে চাই, আমাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা এটা না বুঝে কি কেউ আমাদের ঋণ দিবে? দিবে না। তাহলে এই এই অবস্থা, এই জন্য কি করতে হয়, বাহ্যিক পক্ষের প্রয়োজন মেটানোর জন্য কিন্তু আমরা হিসাব বিজ্ঞান ব্যবহার করে থাকি। এরপর ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ তো অনেক দরকারি। আমরা যদি ব্যয় নিয়ন্ত্রণ না করি তাহলে তো আর আমাদের লাভ হবে না। ব্যয় যদি আমাদের আয় থেকে, আমাদের যে আয় সেটা থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে তো আর লাভ হচ্ছে না। এই জন্য ব্যয় নিয়ন্ত্রণ করাও অত্যন্ত জরুরি। তাহলে হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে আমরা কি করতে পারি, ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। এটাও হিসাব বিজ্ঞানের একটা প্রয়োজনীয়তা। তাহলে প্রতারণা এবং জালিয়াতি রোধ। আচ্ছা, যদি কোনো প্রতিষ্ঠানে ক্যাশিয়ার থাকে, সে প্রতারণা বা জালিয়াতি করতে পারে। ক্যাশিয়ার হোক বা অন্য যে কোনো পক্ষ হোক, প্রতারণা বা জালিয়াতি তারা করতেই পারে। কিন্তু আমরা যদি হিসাব বিজ্ঞানগুলো লিপিবদ্ধ করে থাকি এবং হিসাব বিজ্ঞানের জ্ঞান অনুযায়ী এগুলো সব লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, সব ধাপে ধাপে করে থাকি, তখন কিন্তু এটা সুযোগ থাকে না। তাহলে প্রতারণা এবং জালিয়াতি রোধ করাও কিন্তু হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য। এরপর আছে বিগত বছরের সাথে তুলনা। বিগত বছরগুলোতে আমাদের আয় হলো না, আমাদের লাভ হলো নাকি ক্ষতি হলো, সেইটার সাথে বর্তমান বছরে কি পরিমাণ লাভ ক্ষতি হলো সেটার কিন্তু একটা তুলনা করা যায়, একটা রেশিও তৈরি করা যায়। তাহলে আমাদের প্রতিষ্ঠানটা কি পরিমাণ আগাচ্ছে সেটা বোঝা যায়। তাহলে এই জন্য বিগত বছরের সাথে তুলনার জন্য আমাদের কি দরকার, হিসাব বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের ফলাফল নির্ণয়ের জন্য বা তাদের আর্থিক অবস্থা জানার জন্য। অমুনাফাভোগী যে প্রতিষ্ঠানগুলো, ওরাও কিন্তু তাদের হিসাব, ওরা ওরা যদি মুনাফাভোগী না, যদিও মুনাফাভোগী না, তারপরেও কিন্তু ওরা হিসাব হিসাব করে থাকে যে তাদের কি কি পরিমাণ ক্যাশ আউটফ্লো হচ্ছে, ইনফ্লো হচ্ছে। তাহলে তাদের ফলাফল জানার জন্য কিন্তু হিসাব বিজ্ঞান প্রয়োজন। এরপর কর ভ্যাট নির্ণয়। আমরা সরকারকে কি পরিমাণ কর ভ্যাট দিব, সরকার এটা কি আমাদের উপর ধার্য করে, তাহলে কি পরিমাণ সেটা হবে সেটা জানার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের অবস্থা জানাটা জরুরি। তাহলে এটাও আমরা হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করেই নির্ণয় করে থাকি যে কি পরিমাণ ভ্যাট, কি পরিমাণ কর ধার্য করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আর প্রয়োজনীয়তা। সামনে আমরা আরো পড়তে পড়তে আরো অনেক ধরনের এরকম উদ্দেশ্য আমরা আমরা নিজেই বের করতে পারবো যে আর কি কি কারণে হিসাব বিজ্ঞানটা ব্যবহার করা হয়। তাহলে আজকে এইটুক আশা করি বুঝতে পেরেছে যে হিসাব বিজ্ঞানের সাথে তোমার প্রাথমিক বেসিক যে পরিচিতিটা সেটা হয়তো হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের পরে আর কি কি আছে সেই টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে আর একটা লাইক দিবে যদি ভালো লাগে। আর কি কি বুঝো নাই আর কি কি বুঝতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।